1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউক্রেন এবং রাশিয়া ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। 1994 সালে ইউক্রেন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে এবং ইউক্রেনে প্রাক্তন সোভিয়েত পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে সম্মত হয়। বিনিময়ে রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র বুদাপেস্ট স্মারকলিপির মাধ্যমে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতা বজায় রাখতে সম্মত হয়। 1997 সালে রাশিয়া, ন্যাটো, রাশিয়া প্রতিষ্ঠা আইনে স্বাক্ষর করে, যেখানে অন্যান্য বিষয়ের মধ্যে বলা হয়েছিল যে ন্যাটো এবং রাশিয়া একে অপরকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে না। 1999 সালে রাশিয়া ইউরোপীয় নিরাপত্তা সনদের স্বাক্ষরকারীদের মধ্যে একটি ছিল, যা প্রতিটি রাষ্ট্রের তার নিরাপত্তা ব্যবস্থা বেছে নেওয়ার বা পরিবর্তন করার এবং ইচ্ছা করলে জোটে যোগদানের অধিকার নিশ্চিত করে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরের বছরগুলিতে বেশ কয়েকটি প্রাক্তন পূর্ব ব্লকের দেশ ন্যাটোতে যোগ দেয়, আংশিকভাবে রাশিয়ার সাথে জড়িত আঞ্চলিক নিরাপত্তা হুমকির প্রতিক্রিয়ায়, যেমন 1993 সালের রাশিয়ান সাংবিধানিক সংকট, আবখাজিয়ার যুদ্ধ এবং প্রথম চেচেন যুদ্ধ। এর প্রতিক্রিয়ায় পুতিন বলেন যে পশ্চিমা শক্তিগুলি পূর্ব ইউরোপীয় কোনো দেশকে যোগদান না করার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। 2004 সালের ইউক্রেনীয় রাষ্ট্রপতি নির্বাচন বিতর্কিত ছিল। নির্বাচনী প্রচারণার সময় বিরোধী প্রার্থী ভিক্টর ইউশচেঙ্কোকে টিসিডিডি ডাইঅক্সিন দ্বারা বিষ প্রয়োগ করা হয়েছিল, পরে তিনি রাশিয়ার জড়িত থাকার অভিযোগ করেন। নির্বাচন পর্যবেক্ষকদের ভোট জালিয়াতির অভিযোগ সত্ত্বেও ভিক্টর ইয়ানুকোচিভকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে মাত্র 2 মাসের ব্যবধানে ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গণবিপ্লব সংগঠিত হয়, যা কমলা বিপ্লব নামে পরিচিত হয়েছিল। বৃহৎ শান্তিপূর্ণ বিক্ষোভ ফলাফলকে সফলভাবে চ্যালেঞ্জ জানায় এবং ইউক্রেনের সুপ্রিম কোর্ট ব্যাপক নির্বাচনী জালিয়াতির কারণে ফলাফল বাতিল করে দেয়। ইউশচেঙ্কো পুনরায় নির্বাচন জিতেছিলেন, যার ফলে ইয়ানুকোচিভ বিরোধী দলে ছিলেন। কমলা বিপ্লব প্রায়শই প্রাক্তন ইউএসএসআর এর মধ্যে অন্যান্য প্রারম্ভিক প্রতিবাদ আন্দোলনের সাথে গোষ্ঠীভুক্ত হয়, যা রং বিপ্লব নামে পরিচিত। অ্যান্থনি কর্ডেসম্যানের মতে, রাশিয়ান সামরিক কর্মকর্তারা এই ধরনের রং বিপ্লবকে রাশিয়াকে দুর্বল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় রাষ্ট্রগুলির প্রচেষ্টা হিসাবে দেখেছিলেন। 2008 সালের বুখারেস্ট শীর্ষ সম্মেলনে ইউক্রেন এবং জর্জিয়া ন্যাটোতে যোগদানের চেষ্টা করেছিল, কিন্তু ন্যাটো সদস্যরা বিভক্ত হয়ে পড়ে। পশ্চিম ইউরোপীয় দেশগুলি ইউক্রেন এবং জর্জিয়াকে সদস্যপদ কর্ম পরিকল্পনা প্রদানের বিরোধিতা করেছিল, এই আশঙ্কায় যে এটি রাশিয়াকে অস্থির করে তুলবে। ন্যাটো ইউক্রেন এবং জর্জিয়াকে ন্যাটোর সদস্য পদ প্রদান করতে অস্বীকৃতি জানায়, তবে একটি বিবৃতিও জারি করে যে এই দেশগুলি এক পর্যায়ে ন্যাটোর সদস্য হবে। পুতিন তাদের ন্যাটো সদস্যপদ চাওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন। 2008 সালের আগস্টে রাশিয়া জর্জিয়া আক্রমণ করে এবং আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়ার বিচ্ছিন্ন অঞ্চলগুলির নিয়ন্ত্রণ নেয়, যা রাশিয়ার রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য সামরিক শক্তি ব্যবহারের ইচ্ছার প্রমাণ দেয়। রাষ্ট্রবিজ্ঞানী পল ডি আনিয়ারি বলেছেন যে আক্রমণের প্রতি প্রতিক্রিয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তুষ্টি এবং নির্বোধতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। 2008 সালে এবং পরে 2014 সালে পশ্চিমাদের দুর্বল প্রতিক্রিয়া রাশিয়ার 2022 সালের আক্রমণের বিরুদ্ধে পশ্চিমা সতর্কবার্তাকে গুরুতর নয় বলে মূল্যায়নে অবদান রেখেছিল। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল রামানির মতে, রাশিয়ার আরও আগ্রাসনকে উৎসাহিত করেছিল। 2010 সালের ইউক্রেনীয় রাষ্ট্রপতি নির্বাচনে ইয়ানুকোচিভ জয়ী হন। 2013 সালের গোড়ার দিকে ইউক্রেনীয় সংসদ ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি মুক্ত বাণিজ্য এবং সমিতি চুক্তি চূড়ান্ত করার জন্য অপ্রতিরোধ্য ভোটে অনুমোদন দেয়। ক্রেমলিন এই চুক্তি প্রত্যাখ্যান করার জন্য ইউক্রেনকে চাপ দেয়। রাশিয়া ইউক্রেনীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং আরও নিষেধাজ্ঞার হুমকি দেয়। ক্রেমলিনের উপদেষ্টা সের্গেই গ্লাজিয়েভ সতর্ক করে দেন যে চুক্তি স্বাক্ষরিত হলে রাশিয়া আর ইউক্রেনের সীমানা স্বীকার নাও করতে পারে। রাশিয়ার চাপের মুখে 2013 সালের নভেম্বরে ইউক্রেনের রাষ্ট্রপতি ভিক্টর ইয়ানুকোচিভ হঠাৎ করে চুক্তি স্বাক্ষর থেকে সরে আসেন। এর ফলে ইউরোময় বিক্ষোভের ঢেউ শুরু হয়। বিক্ষোভকারীরা রাশিয়ার হস্তক্ষেপ, সরকারি দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের বিরোধিতা করে। এই বিক্ষোভ মর্যাদার বিপ্লবের দিকে পরিচালিত করবে। 18 থেকে 20 ফেব্রুয়ারি 2014 সালে বারকুট বিশেষ দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষে 100 জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হন, তাদের বেশিরভাগই স্নাইপারদের গুলিতে নিহত হন। 21 ফেব্রুয়ারি
ইয়ানুকোচিভ এবং বিরোধী দলের নেতারা একটি অন্তর্বর্তীকালীন ঐক্য সরকার, জরুরি সাংবিধানিক পরিবর্তন এবং আগাম নির্বাচনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেন। যাই হোক, ইয়ানুকোচিভ সেই সন্ধ্যায় রাজধানী ছেড়ে পালিয়ে যান এবং সংসদকে তার অবস্থান সম্পর্কে অবহিত করেননি। পরের দিন, ইউক্রেনের সংসদ সর্বসম্মতিক্রমে ইয়ানুকোচিভকে পদ থেকে অপসারণের পক্ষে ভোট দেয়। 27শে ফেব্রুয়ারি, একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় এবং আগাম রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হয়। পরের দিন, ইয়ানুকোচিভ রাশিয়ায় পুনরুত্থিত হন এবং ঘোষণা করেন যে তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি হিসেবে রয়েছেন। প্রধানত রুশভাষী পূর্বাঞ্চলের কিছু রাজনৈতিক নেতা ইয়ানুকোভিচের প্রতি আনুগত্য অব্যাহত রাখার ঘোষণা দেন। 2014 সালের ফেব্রুয়ারির শেষের দিক থেকে, পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে রুশপন্থী, বিচ্ছিন্নতাবাদী এবং প্রতিবিপ্লবী গোষ্ঠীগুলির বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রথম বিক্ষোভগুলি মূলত নতুন ইউক্রেনীয় সরকারের প্রতি অসন্তোষের স্থানীয় প্রকাশ ছিল। 23শে ফেব্রুয়ারি, ইউক্রেনের সংসদ রাশিয়ান ভাষার সরকারি রাষ্ট্রভাষার মর্যাদা বাতিল করার জন্য একটি বিল গৃহীত করে। বিলটি কার্যকর করা হয়নি, তবে প্রস্তাবটি ইউক্রেনের রুশ ভাষী অঞ্চলগুলিতে ক্ষোভের সৃষ্টি করেছিল। এই অঞ্চলগুলি বেশিরভাগই রাশিয়ান ভিত্তিক মিডিয়া ব্যবহার করে, যা এই বর্ণনা প্রচার করে যে ইউক্রেনের নতুন সরকার একটি অবৈধ, ফ্যাসিস্ট জান্তা এবং জাতিগত রাশিয়ানরা আসন্ন বিপদের মধ্যে রয়েছে। বেশিরভাগ বিক্ষোভ ডনবাস অঞ্চলে হয়েছিল। 2014 সালেরও মার্চ এবং এপ্রিলে অনুষ্ঠিত একটি জাতীয় জরিপে দেখা গেছে যে ডনবাসের 54% উত্তরদাতা বিভিন্ন মাত্রার বিচ্ছিন্নতাবাদ প্রকাশ করেছেন, যার মধ্যে 31% চেয়েছিলেন যে এই অঞ্চলটি ইউক্রেন থেকে সম্পূর্ণ আলাদা হোক। রাশিয়া এই বিক্ষোভকে ব্যবহার করে ইউক্রেনের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ, তথ্য যুদ্ধ এবং অনিয়মিত যুদ্ধ শুরু করে। পরে ফাঁস হওয়া মেইল এবং টেলিফোন কল থেকে জানা যায় যে রাশিয়ান রাষ্ট্র বিচ্ছিন্নতাবাদীদের অর্থায়ন করেছে এবং বিচ্ছিন্নতাবাদী বিক্ষোভ সংগঠিত করেছে, মূলত ক্রেমলিনের উপদেষ্টা ভ্লাদিস্লাভ শুরকভ এবং সের্গেই গ্লাজিয়েভের মাধ্যমে। মার্চের শুরুতে ইউক্রেনীয় কর্তৃপক্ষ স্থানীয় বিচ্ছিন্নতাবাদী নেতাদের গ্রেপ্তার করে। এই নেতাদের স্থলাভিষিক্ত করা হয় রাশিয়ান নিরাপত্তা পরিষেবা এবং রাশিয়ান ব্যবসায়ের সাথে জড়িত ব্যক্তিদের দ্বারা। 6 এপ্রিল 2014 তারিখে, শত শত মুখোশধারী ব্যক্তি দোনেস্ক এবং লুহান্স্ক শহরের নিরাপত্তা পরিষেবা ভবনগুলিতে হামলা চালায় এবং অস্ত্র ছিনিয়ে নেয়। এরপর বিক্ষোভকারীরা দোনেস্ক আঞ্চলিক সরকার সদর দপ্তরে হামলা চালায় এবং দখল করে নেয়, রাশিয়ার পতাকা উত্তোলন করে এবং রাশিয়ায় যোগদানের জন্য গণভোটের দাবি করে। পরের দিন, কর্মীরা ভবনে একটি সভা করে এবং দোনেস্ক গণপ্রজাতন্ত্রী-কে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে। 29শে এপ্রিল, সশস্ত্র রুশপন্থী কর্মীরা লুহান্স্ক আঞ্চলিক সরকার সদর দপ্তরে হামলা চালায় এবং দখল করে নেয়, লুহান্স্ক গণপ্রজাতন্ত্রী ঘোষণা করে। 2014 সালের এপ্রিলে, ডনবাসে সরকার বিরোধী বিক্ষোভ রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের এবং ইউক্রেনের মধ্যে সশস্ত্র সংঘাতে পরিণত হয়। এই পর্যায়ে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সাথে সম্পর্কযুক্ত নাগরিকরা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। রাশিয়া মার্চের শেষের দিকে ইউক্রেনের পূর্ব সীমান্তের কাছে তার সামরিক বাহিনী মোতায়েন করে। এপ্রিলের শুরুতে সৈন্য সংখ্যা 30,000 থেকে 40,000-এ পৌঁছে। এই সমাবেশটি উত্তেজনা বৃদ্ধির হুমকি এবং ইউক্রেনের প্রতিক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ব্যবহার করা হয়েছিল। ইউক্রেনকে ডনবাসের পরিবর্তে তার সীমান্তে তার সেনাবাহিনী সরিয়ে নিতে বাধ্য করেছিল। 12 এপ্রিল 2014 তারিখে, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী একটি 50 সদস্যের ইউনিট স্লোভিয়ানস্ক এবং ক্রামাটোর্স্ক শহর দখল করে। তাদের রাশিয়া অধিকৃত ক্রিমিয়া থেকে পাঠানো হয়েছিল এবং তাদের কোনো প্রতীক ছিল না। ভারী অস্ত্রধারী এই ব্যক্তিরা ছিলেন প্রাক্তন জিআরইউ কর্নেল ইগোর স্ট্রেলকভ গিরকিনের নেতৃত্বে রাশিয়ান সশস্ত্র বাহিনীর স্বেচ্ছাসেবক। রাশিয়ান সরকার বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র, কামান, সাজোয়া যান এবং রাশিয়ার স্বেচ্ছাসেবকদের দ্বারা সমর্থন করা হয়েছিল, যার মধ্যে চেচেন এবং কসাক যোদ্ধাও অন্তর্ভুক্ত ছিল। এর জবাবে 15 এপ্রিল অন্তর্বর্তীকালীন ইউক্রেনীয় সরকার সন্ত্রাসবিরোধী অভিযানে শুরু করে, তবে ইউক্রেনীয় বাহিনী খুব একটা প্রস্তুত ছিল না এবং শীঘ্রই অভিযান স্থগিত হয়ে যায়। 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত লুহান্স্ক এবং ডনেস্কের রুশপন্থী বিদ্রোহীদের সাথে ইউক্রেন সরকার যুদ্ধে জড়িয়ে পড়ে। পরবর্তীতে রাশিয়া 24শে ফেব্রুয়ারি 2022 তারিখে সকালে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করে, যা যুদ্ধের এক বিরাট উত্থান।
পুতিন ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং নাৎসিবাদমুক্ত করার জন্য বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেন। প্রিয় দর্শক, আপনারা যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরবর্তী প্রেক্ষাপট এবং গতি প্রবাহ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন।